রনি ভাই, আপনি তো অনেকদিন ধরে রাজনীতির সাথে আছেন। এখন আমি জানি না বোধহয় কোনো রাজনৈতিক দলের সাথে আপনার ওইভাবে সংযুক্ততা কিংবা সম্পৃক্ততা নেই। আপনি যদি একটি নিরপেক্ষ জায়গা থেকে বলেন, আপনি ভোটের অভিজ্ঞতা আপনার আছে। অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করা কিংবা রূপান্তর করা হলে আসলে এই সরকারের কি চরিত্রগত কোনো পরিবর্তন ঘটার সুযোগ আছে? না, নেই। তার আগে যেটা বলে নিই সেটা হলো যে মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির জি, চেয়ারম্যান। চেয়ারম্যান, তিনি যে কথাটা বলছিলেন সেটা শতভাগ সত্য। এটাকে আপনি যেভাবেই ঘুরে ফিরে দেখান না কেন, মূলত আসলে এটা বিএনপির সরকার। এখন উপরে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস বসে আছেন, এটা অনেকটা মনমোহন সিং যেভাবে প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু সোনিয়া গান্ধী চালিয়েছেন। তো এখন আপনি দেখুন যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যাচ্ছেন জনাব বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য। ফলে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান সাহেবের সুপ্রিমেসিটা চিন্তা করেন। বিএনপির উনি আসেন নাই দেশে, উনি দেশে আসেননি, কিন্তু তাকে বরণ করে নেওয়ার জন্য 4টি বুলেট প্রুফ গাড়ি সরকার অনুমোদন দিয়েছে এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্য অস্ত্র দেওয়ার কথা সরকার এখন সক্রিয় বিবেচনার মধ্যে রেখেছে। হোয়াট ডাজ ইট মিন? আপনি তার সম্রাট পদে অভিষিক্ত হওয়ার আগেই তাকে সম্রাট হিসেবে স্বীকৃতি দিয়ে বসে আছেন। আর ঐক্যমত্য কমিশনে যারা গিয়েছেন তারা তো বললেন ওখানে এই ঘটনা। 2 নম্বর হলো দেখুন বিএনপির যে নেতাকর্মী যারা আছেন সারা বাংলাদেশে, তাদের চেহারা সুরত কথাবার্তার মধ্যে মানে এরকম একটা আত্মবিশ্বাস চলে এসছে যে আসলে দেশটা তারাই চালাচ্ছেন, শুধুমাত্র নামে কাগজপত্রে সাইন করছেন উপদেষ্টারা, কিন্তু চালাচ্ছেন তারা। তো এই হলো পথে ঘাটে মাঠে টেকনাফ থেকে তেঁতুলিয়ার তৃণমূল পর্যায় থেকে শুরু করে একেবারে লন্ডন, আমেরিকা, দিল্লি পর্যন্ত এটাই খবর। জি। আজকের খবর দেখলাম যে তারেক রহমান সাহেবের তাকে মোকাবেলা করার জন্য দিল্লি পাগল হয়ে গেছে, কি দৈনিক ইনকিলাবে এই ধরনের একটা রিপোর্ট আসছে। হোয়াট ডাজ ইট মিন? এখানে কেন জামাতের কথা আসছে না? এখানে কেন রুহিন হোসেন প্রিন্সের কথা আসছে না? বা ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা আসছে না? এখানে মূল ব্যক্তি হিসেবে সবাই তারেক রহমান সাহেবকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী, ভবিষ্যতের রাষ্ট্রনায়ক, আপনি যাই মনে করেন না কেন, ওটা ধরে নিয়ে পক্ষে বিপক্ষে বাংলাদেশের রাজনীতি চলছে। যারা এর পক্ষে আছেন তারা তারেক রহমান সাহেবকে নেতা বানানোর জন্য, রাষ্ট্রনায়ক বানানোর জন্য, প্রধানমন্ত্রী বানানোর জন্য, জীবনের একেবারে শহীদ হওয়ার জন্য জেহাদে কুল্লিয়া ঘোষণা করে ফেলেছেন। অন্যদিকে যারা বিরোধিতা করছেন তারা কিন্তু তারেক রহমান সাহেবকে ঠেকানোর জন্য নয়, তারা হলো তারেক রহমান সাহেবকে ভয় দেখিয়ে, বাধ্য করে, লোভ দেখিয়ে কি করে একটু বেশি সুযোগ সুবিধা নেওয়া, একটু সুযোগ নেওয়া যায়, কটা সিট বেশি পাওয়া যায় কিনা, কিংবা একটু নিরাপত্তা পাওয়া যায় কিনা, 2টা ব্যবসা পাওয়া যায় কিনা, 10টা পদ পদবি পাওয়া যায় কিনা। এটা হলো এই মুহূর্তে আমরা প্র্যাকটিক্যালি বাস্তবে যে অবস্থাটা দেখছি। আর যদি আপনি থিওরিটিক্যালি ধরেন যে এখন রাজনীতি সরকার কেমন চলছে, আপনি এটাকে একটা কম্পিউটারের সঙ্গে তুলনা করতে পারেন। তো সেক্ষেত্রে পুরো হার্ডওয়্যার, একটা কম্পিউটারের যে পুরো হার্ডওয়্যার সিস্টেমটা বিএনপি। যদি সফটওয়্যার ধরেন, সফটওয়্যারের মধ্যে কিছু কিছু সফটওয়্যার জামাতের। আর যদি আপনি এটাকে ক্যাশিং ধরেন, ক্যাশিংটা সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা মণ্ডলী, এর বাইরে আমার কাছে মনে হচ্ছে না। ফলে একটা কুলিং ফ্যানটা কারা ক্যাসিং এর? একটা কুলিং ফ্যান যারা আছে সেটা হলো এটা আপনি নতুন একটা জিনিস বলছেন, যেহেতু হার্ডওয়্যার, তো আমি বিএনপি বলছি, এখানে কুলিং ফ্যানটাও হার্ডওয়্যারের মধ্যে পড়বে বিএনপি। অর্থাৎ বিএনপি যেভাবে বাতাস দিচ্ছে ওভাবেই সরকার উত্তেজিত হচ্ছে, বিএনপি যেভাবে বাতাস দিচ্ছে ওইভাবে সরকার ঠান্ডা হচ্ছে, বিএনপি যেভাবে ভয় দেখাচ্ছে ওভাবে সরকার ভয়ে তটস্থ হয়ে যাচ্ছে। ফলে এখানে যেহেতু আমি হার্ডওয়্যারটা পুরোটা বিএনপিকে দিয়ে দিয়েছি, ফলে কুলিং ফ্যানটাও বিএনপির মধ্যে পড়ে গেছে আর কি। এই হলো আমার ব্যক্তিগত অভিমত সরকার সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে। আর আপনি একেবারে সর্বশেষ যেটা বললেন যে এই সরকার মানে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বা এরা যদি তত্ত্বাবধায়ক সরকার রূপান্তরিত ভালো একটা নির্বাচন করতে পারবে কিনা। আমাদের বাংলাদেশ তো আসলে সব সম্ভবের দেশ, এখানে অনেক কিছু ঘটে যায় অলৌকিকভাবে, অলনে ছাড়েন। আমরা তো এই বাংলায় ডক্টর মোহাম্মদ ইউনূস আমরা দোয়া করেছি যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক বা ওনার মতো মানুষ রাষ্ট্রনায়ক হোক, কিন্তু উনি যে আদৌ হতে পারবেন আমাদের দেশে কেউ আমরা বিশ্বাস করতে পারিনি। আমাদের দেশে এখন ধরেন সার্জিস, হাসনাত, যে সমস্ত জাতীয় নেতার নাম আসছে, নাসিরুদ্দিন পাটোয়ারি, আক্তার, বিশ্বাস করেন আজ থেকে 12 মাস আগে, 14 মাস আগে বাংলাদেশের কোনো মানুষের মাথায় আপনি যদি এরকম বড় বড় গজাল দিয়ে, সবচেয়ে বড় বুদ্ধিজীবী আমাদের ধরেন ফরহাদ মাজহার,
তো ফরহাদ মাজার সাহেবের মাথার উপর একটা গজাল দিয়ে বড় হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে যদি আপনি বলতেন বের করেন তো এই 15 দিন পরে বাংলাদেশে হাসনাত নামে কেউ আসবে কিনা, উনি পাগল হয়ে যেতেন, কিন্তু নাম বলতে পারতেন না। তো অলৌকিকভাবে দেখেন আমরা কতগুলো জাতীয় নেতা পেয়েছি আমাদের দেশে যারা উপদেষ্টা মণ্ডলীতে এসছেন। এরা যে এইভাবে হঠাৎ করে উপদেষ্টা মণ্ডলীতে আসতে পারেন, এটা তো আমরা কখনো স্বপ্ন কল্পনা করিনি, অলৌকিকভাবে ঘটে গেছে। এরপরে ধরুন এই যে অন্য যা কিছু হচ্ছে একটার পর একটা ঘটনা, কোনোটার সাথে আপনি বাস্তবতার কোনো মিল খুঁজে পাবেন না, আকাশ কুসুম কল্পনা আর রিভার্স বাস্তবতা। এরপরে নির্বাচন নিয়ে, ইলেকশন নিয়ে আপনি যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসলো, আপনি বিশ্বাস করেন আমি তো যতটুকু রাজনীতির অভ্যন্তরীণ খবর রাখি, বিএনপি কিন্তু মনে প্রাণে রাজি ছিল এবং তারা ধরেই নিয়েছে যে 3-4 বছর এইভাবে আসলে শান্তিপূর্ণভাবে চলবে, তারপরে একটা নির্বাচন হবে, এর মধ্যে আমরা একটা স্টেডি একটা অবস্থা পাবো, সেফ এক্সিট হবে, হ্যাঁ সব কিছু রিভার হবে। কিন্তু দেখুন এই সরকার যে এত ব্যর্থ হবে বা এত ফেইল করবে, এটা বিএনপিও স্বপ্নে কল্পনা করতে পারেনি। ফলে তারা বিএনপি করলো কি, সেই 2024 ডিসেম্বরের মধ্যে কিন্তু তারা দাবিনামা করলো যে 25 ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আর এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যদি স্কোপ থাকতো, উনি এই 2025 সন চলছে তো, 25 সনের নভেম্বর মাসে নির্বাচন দিয়ে 1 তারিখে নির্বাচন দিয়ে উনি যদি 2 তারিখে চলে যেতে পারতেন, উনি প্রথমেই উমরা করতে চলে যেতেন যে আল্লাহ আমাকে এর থেকে রক্ষা করেছো, এখন তোমার প্রতি একটা শুকরিয়া আদায় করছি, সারা জীবন যা কিছু করছি আস্তাগফিরুল্লাহ, এরকম একটা অবস্থা চলছে। আবার দেখুন এখন জামাত এবং বিএনপি এরকম একটা সংঘর্ষের মধ্যে চলে গেছে, শারীরিক মানসিক, যেখানে সেখানে মারামারি, অদ্ভুত অদ্ভুত মারামারি। নোয়াখালীতে দেখলাম একটা মসজিদ নিয়ে মারামারি হয়েছে, ভীষণ রকম বিভৎস মারামারি হয়েছে। এই যে এখানে পুরনো ঢাকাতে এক প্রেমিকা নিয়ে মারামারি হয়েছে, একটা ছেলে মারা গেল। তো এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা এভরিডে ঘটছে। আর এর ফাঁকে কোথা থেকে এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বারবার শুধু আজব এক একটা মিছিল করে ফেসবুকে দিয়েছে, যে সমস্ত কথাবার্তা বলছে, বিশ্বাস করেন এমনি এই অস্থিরতার মধ্যে সকলে হৃৎপিণ্ডের মধ্যে একটা কপন শুরু হয়ে গেছে। কি হবে আগামীতে, কি হবে, আমরা কি করব, আমাদের যাব কোথায়? ওরা তো একটা জায়গাতে গেছে, আমাদের জায়গা কোথায়? আমরা এখান থেকে প্লেনে করে যাব, না সমুদ্র পাড়ি দেবো, না হাঁটবো, সীমানা কই, সীমান্ত কই? তো এই জন্য নতুন সীমানা খোঁজার জন্য অনেকে দেখা যাচ্ছে মনে করছে যে ঠিক আছে, একটা দিকে তো রোহিঙ্গারা আছে, তো ওদিকে রোহিঙ্গাদের সাথে একটু বন্ধুত্ব করে, আরাকানের সাথে বন্ধুত্ব করে যদি একটা সীমান্ত একটু ফ্রেন্ডলি করা যায়। এখন তো পুরো সীমান্ত, ইভেন সমুদ্রটাও আনফ্রেন্ডলি হয়ে গেছে, নাপ নদীটাকে যদি একটু মোটামুটি ফ্রেন্ডলি করা যায়, এজন্য যে সমস্ত কথাবার্তা আমরা শুনছি, এ তো আরও ভয়ঙ্কর কথাবার্তা, আরও ভয়ঙ্কর কথাবার্তা। তো সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে, এত অনিশ্চয়তার মধ্যে কি যে হবে বলা যাচ্ছে না। এর কারণ হলো নির্বাচন যদি হয় বা ধরুন ক্ষমতার পট পরিবর্তন হবে, এনসিপি বলছে আমরা ক্ষমতায় আসব, জামাত বলছে যে আরে সেদিন তোদেরকে জন্ম দিলাম, জন্মগ্রহণ করি তুই বাপকে অস্বীকার করে পড়লি, এত তাড়াতাড়ি বাপের অবাধ্য হওয়া শুরু করলি, একটা ডাইরেক্ট এরকম কথা গোলাম পরওয়ার সাহেব বললেন যে বাপের সাথে লাগতে যাবে না, জন্মের পরপরই বাপের সাথে লাগতে যাবে না। এটা খুবই অবমাননাকার কথা। এখানে বাপকে, ছেলেকে কিভাবে জন্ম হয়েছে, হাউ ইট হ্যাজ বিন ক্রিয়েটেড, হ্যাঁ এই কথা, এটার প্রোডাকশন প্রক্রিয়াটা কি, রেডিয়েশনটা কি, তো এই জিনিসগুলো যদি প্রশ্ন করেন আপনি, তাহলে জামাত নেতার এই বক্তব্যে এনসিপির মানে মাথা গরম হয়ে যাওয়ার কথা, ইজ্জত বলে তাদের কিছু থাকার কথা না, এই কথাই সেখানে বলা হয়েছে। আচ্ছা গেল তারা, বিএনপির যারা লোকজন তারা চিন্তা করছে যে এই দেশ আমাদের, ভোট হলে 180টা সিট আমরা পাবো, 280টা সিট আমরা পাবো, 20টা সিট আমরা যারে দেবো তারাই হবে। এখানে এই সময়টাতে এদের লম্ফজম্ফ কথাবার্তা ভালো লাগছে না। বিএনপির এক নেতা আমি দেখলাম, আমি নাম বলবো না, সে ডায়াবেটিস ছিল, ব্রঙ্কাইটিস ছিল, নিউমোনিয়া ছিল এবং একটু লম্বা হওয়ার কারণে অনেকটা গুজা হয়ে হাঁটতো এই 1 বছর আগেও। এ লোক যে বাঁচবে আমার কাছে মনে হচ্ছিল না। আর শেখ হাসিনা থাকলে সে এতদিন তাকে হসপিটালের আইসিইউতে নেওয়া হয়েছে। আজকে দেখলাম ও মাই গড, জুলিয়াস সিজারে সে সাহসী হয়ে গেছে। সে বলছে যে বেয়াদব, এনসিপির এক নেতাকে উদ্দেশ্য করে বলছে বেয়াদব, এই কথা বললি তোর জিব্বা টানতে ছেড়ে ফেলবো। তো উনার যে জেহান, ওনার যে জিহাদি মনোভাব, এই যে জোশ, এই জোশের কারণে যে বিএনপির যে কোর্স অফ অ্যাকশন সেটাও কিন্তু ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়েছে। এখন বিএনপি ক্ষমতা আসলে পাল্লা পরিবর্তন হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন,
আবার উনি প্রধানমন্ত্রী হলে এখন যারা বিভিন্ন জায়গাতে ক্ষমতা ভোগ করছেন, উনি দেশে আসার পরে দলের মধ্যে অনেক কিছু হবে। ফলে এখন আসলে সব কিছু একটা টকবক করে ফুটছে। জি, এই ফুটার মধ্যে গিয়ে কোন জায়গা থেকে যে ব্রাস্ট হবে এবং কিভাবে ব্রাস্ট হবে উই ডু নট নো। জি রনি ভাই, আপনাকে ধন্যবাদ।